শুভ সকাল প্রিয় দর্শক, আপনাদের সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমরা শীতকালীন কিছু সাধারণ সমস্যা নিয়ে কথা বলবো। পরিপাকতন্ত্রের বিভিন্ন সমস্যা বা রেসপিরেটরি ট্র্যাক্টের বিভিন্ন সমস্যা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবার চেষ্টা করব। আর আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশের অত্যন্ত খ্যাতনামা দুজন চিকিৎসক। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভিসি প্রশাসন এবং চেয়ারম্যান মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এনামুল করিম, সহযোগী অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজি, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে শীতকালীন সাধারণ সমস্যা নিয়ে, যদি আপনারা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকদের সাথে সরাসরি কথা বলতে চান, তাহলে যে নাম্বারটিতে ডায়াল করতে হবে সেটি টিভি স্ক্রলে একটু পরপর দেখতে পাচ্ছেন। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানেও আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আপনাদের দুজনকেই আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যার। শুরুতে আপনার কাছে আসছি যে শীতকাল সময়টা দেখা যায় যে যাদের ফুসফুসে বিভিন্ন সমস্যা আছে আগে থেকে, এই সময়টাতে একটু তাদের কষ্টটা বেড়ে যায়। বিশেষ করে আমাদের পরিবারের যেসব বয়স্ক সদস্য আছেন বা আমাদের শিশুরা আছে, তারা এই সময়টায় দেখা যায় যে আরও একটু কষ্ট বেশি পায়, তাদের সমস্যাটা একটু বেড়ে যায়। তো এই সময় আসলে সাধারণত কি কি ধরনের সমস্যা নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে? ধন্যবাদ আপনাকে। এটা আসলে এই সমসাময়িক সময় এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথম হচ্ছে কেন হয়, এটা আমি আসলে বলতে চাই। শীতে কেন হবে? শীতে হচ্ছে যে কটা জিনিস দেখেন, আপনার আমার নাকে সবার মধ্যে কিন্তু কতগুলো পশম থাকে, চুল থাকে। নাম্বার ওয়ান, দিস ইজ হচ্ছে সেফগার্ড। এটা হচ্ছে আপনাদের বলবো আমরা একটা দারণের কাজ করে। তার মানে ধুলাবালি নাকে যে ঢুকবে এটাকে প্রোটেক্ট করছে। নাকের মধ্যে আমরা হাত দিলে দেখি একটু ভিজা ভিজা পানি থাকে। শীতের সময় যে প্রবলেমগুলো ফার্স্ট ক্রিয়েট হয়, এই নাকের যে পানিটা কিন্তু কিছুটা কিন্তু ড্রাই ওয়েদারের কারণে, শুষ্কর কারণে কিন্তু শুকিয়ে যায়। একটা ধুলাবালি ঢুকলো নাকের মধ্যে কিন্তু এটা স্টিক হয়ে আটকে থাকবে, কিন্তু এখানে কিন্তু বাধা, এখানে কিন্তু কমে যাচ্ছে। নাম্বার ওয়ান। নাম্বার টু, বর্ষার সময় কি হয়, আপনার বৃষ্টির জন্য ধুলাবালিটা একটু কম থাকে। শীতের সময় আবহাওয়া থাকে শুষ্ক এবং ধুলাবালি কিন্তু প্রচুর বেশি থাকে। তো ধুলাবালি বেশি থাকার জন্য এই পার্টিকেলগুলো কিন্তু আমার রেসপিরেটরি ট্র্যাক্ট কিন্তু ইরিটেট করে। তার মানে এই ধুলাবালিগুলো আমার ড্রাই নাক এবং এটার মধ্যে দিয়ে কিন্তু ঢুকে গেল, ফুসফুসে চলে গেল, কিন্তু এটা কিন্তু নর্মালি এটা নাকের মধ্যে আবদ্ধ হয়ে থাকার কথা, চলে গেল ফুসফুসে। চলে গিয়ে আগে থেকে যার আপনার রেসপিরেটরি ট্র্যাক্টে যেমন বিভিন্ন ডিজিজ, যেমন সাপোজ যদি বলি অ্যাজমা ছিল, অথবা যারা সিগারেট স্মোক করে তাদের যেমন আমাদের বলি সিওপিডি থাকে, অথবা ব্রঙ্কাইটিস, যাই হোক এমফাইসেমা যেটাই বলি না কেন, ইদানিং আমরা বেশ কিছু রোগী পাচ্ছি যেটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ থাকে, অথবা যদি আমরা বলি ব্রঙ্কিকটিসিস থাকে, অথবা যদি অন্য কোনো টিবি, পোস্ট টিবি, আগে থেকে টিবি যাই থাকুক না, মানে ক্রনিক যে রোগগুলো, যে কোনো লাংসের ডিজিজ থাকে না কেন, তাদের এই জিনিসগুলো কি হয় কি রোগটাকে বাড়িয়ে দেয়। নাম্বার থ্রি, যদি দেখেন শীতকালে বেশ কিছু ভাইরাল ডিজিজ হয়। যেমন আমি বলি বাচ্চাদের জন্য যদি বলি, তাহলে রেসপিরেটরি আপনার সিনসিটিয়াল ভাইরাসের ইনফেকশন হচ্ছে, আমাদের বড়দের জন্য হচ্ছে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে, তারপর দেখেন কোভিডের সময় তো কোভিড ছিল, আবার কিন্তু এখন দেখেন আপনার চীনে নতুন একটা ভাইরাসের উদ্ভব হচ্ছে, আপনার যে মেটা ভাইরাস। তাহলে এই যে ভাইরাসগুলো অল আর রেসপিরেটরি ভাইরাস, তাহলে এই ভাইরাসটাকে যেমন চীন এটাকে মনে করা হচ্ছে যেটা কোভিডের মতো হতে পারে। তো এই ভাইরাসগুলো যে হচ্ছে, এই ভাইরাসগুলো কিন্তু শীতের সময় কিন্তু বেড়ে যায়, বেড়ে গিয়ে আপনার আবার ঢুকে যাচ্ছে, গিয়ে সে একটা কিন্তু ইনফেকশন করলো। এখন ভাইরাল যে ইনফেকশনগুলো সে কিন্তু ভালো হয়ে যাচ্ছে, কিন্তু প্রবলেম যেটা ক্রিয়েট হচ্ছে যখন আবার সেকেন্ডারি ইনফেকশন, রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট, কে বডির ইমিউনিটি কমিয়ে দেয়। কমে যাওয়ার জন্য ওই সময় একটা সেকেন্ডারি ইনফেকশন হয়। ইনফেকশন হওয়ার জন্য দেখা যাচ্ছে যে ওই রেসপিরেটরি যে রোগগুলো ছিল, এই রোগগুলো সবগুলো কিন্তু বেড়ে যাচ্ছে। নট অনলি দিস, আমাদের বলি আমরা রেসপিরেটরি ইনফেকশন আমরা ভাগ করি আপার অ্যান্ড লোয়ার। আপার এই সময় দেখা যায় সাইনোসাইটিস বেড়ে যাচ্ছে, তো এবং এই সময়টা কিছু অ্যালার্জির পরিমাণটাও বেড়ে যায়। তার মানে এই সমস্ত কারণে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশনগুলো আমরা বলে থাকি যে শীতের সময় অনেক বেশি বেড়ে যায়। স্যার, আমি এই বিষয়ে আপনার কাছে আরও বিস্তারিত জানবো। আমি একটু স্যারের কাছে আসি যে স্যার, আপনি একজন গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে আপনারা কাজ করেন। তো এই সিজনাল কি কোনো ধরনের প্রভাব থাকে এই পরিপাকতন্ত্র অসুখগুলোর উপরে? ধন্যবাদ আপনাকে। তো সেই বিভিন্ন সিজনে বিভিন্ন অসুখের প্রাদুর্ভাব বাড়ে, তবে আসার কথা হচ্ছে যে পরিপাকতন্ত্রের অসুখ কম্পারেটিভলি একটু কম হয়। যেমন গ্রীষ্মকালে গরমের সময় বিভিন্ন বাইরের খাবার খেয়ে অনেকে বিভিন্ন অসুখ আক্রান্ত হয়, জন্ডিস, টাইফয়েড। কিন্তু শীতকালে যেহেতু এই সুযোগটা কম, সেই ক্ষেত্রে টাইফয়েড বা জন্ডিস হওয়ার সম্ভাবনা কমে যায়, যেহেতু বাইরের পানি ওরকম খাওয়া হয় না। কিন্তু কিছু কিছু জিনিস স্যার উল্লেখ করেছেন যে অ্যালার্জি প্রবণতা বাড়ে। তো অ্যালার্জি, যেমন শ্বাসযন্ত্রে অ্যালার্জির সমস্যা হয়, ঠিক একইভাবে
বিভিন্নভাবে কিন্তু পেটের ভিতরেও কিছু অ্যালার্জিক সমস্যা থাকে কারো কারো। সো কাজেই এই অ্যালার্জিক রিয়াকশনটা কিন্তু প্রভাব ফেলে। তখন অ্যালার্জির সমস্যাটা হবে, তখন পেটের বিভিন্ন পীড়া অ্যালার্জির সাথে শুরু হতে পারে। তো যেই সিজনে আসুক আমাদের কিন্তু নিরাপদ থাকতে হবে। অনেক সময় শীতকালে পানি কম খায় অনেকে, কিন্তু আসলে পানিও বেশি করে খেতে হবে, কারণ আমাদের শরীরে কিন্তু দেখেন গরমকালে আমরা ঘাম হয়, পানি বের হয়ে যায়, তখন আমার পানির চাহিদা থাকে। শীতকালে আমরা ঘামছিও না, তো পানির রিকোয়ারমেন্টসটা আমরা ওভাবে বুঝতে পারছি না। কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে এবং যথেষ্ট পরিমাণে আমাদেরকে সতর্কতা মানে অবলম্বন হাইড্রেটেড করতে থাকতে হবে। Hydrated আপনি থাকতে হবে। বলছিলেন যে অ্যালার্জির প্রভাব ফুসফুসে আমাদের স্টমাকেও থাকতে পারে। তো জি, জি, এইসব জি। ক্ষেত্রে সাধারণত রোগীদের মধ্যে কি ধরনের প্রেজেন্টেশন থাকে? হ্যাঁ, অ্যালার্জি বিভিন্নভাবে প্রেজেন্ট করতে পারে। অ্যালার্জি যেমন শ্বাসযন্ত্রের অ্যালার্জিতে সর্দি কাশি, ঠিক তেমনভাবে কখনো কখনো পেটের পীড়া, কারো কারো আইবিএস লাইক ফিচার, কখনো কখনো ডায়রিয়া, বা কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে পেট ফুলে যেতে পারে, পেটে প্রদাহ হতে পারে, এবং কখনো কখনো পেটের কামড়ানো বা মোচড়ানোর ব্যাপার থাকতে পারে কিছু কিছু ক্ষেত্রে। কিন্তু এইটা আসলে ধরা বা গ্রহণ করা বেশ মুশকিল, কারণ এটা তো আসলে একটা জটিল ব্যাপার পরীক্ষা নিরীক্ষা করা। তবে কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অ্যালার্জিক রোগীরা কিন্তু একই সাথে পেটের সমস্যা নিয়েও আসছে। তো সেক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে, অ্যালার্জি যেই বিষয়ে অ্যালার্জি আছে স্যার উল্লেখ করেছেন যে ধুলাবালি, এই থেকে আমাদেরকে নিরাপদ থাকতে হবে, প্রয়োজনে আমাদের মাস্ক ব্যবহার করতে হবে। আচ্ছা, আমরা কিন্তু কোভিডের সময় একটা নিউ নরমাল লাইফস্টাইলে অভ্যস্ত ছিলাম যে মাস্ক ব্যবহার করা, তো সেই অভ্যাসটা এখনো অব্যাহত রাখা উচিত বলে আপনারা মনে করছেন? অবশ্যই। এবং স্যার একটু আগে উল্লেখ করছিলেন যে বিভিন্ন ফ্লু লাইক সিনড্রোম নিয়ে পেশেন্টরা আপনাদের কাছে আসছে, তো এখন কমনলি কি পাচ্ছেন আপনারা? আমি একটু ওর সাথে একটু আগে অ্যাড করে আমি আপনার প্রশ্নে আসছি। আমরা কিন্তু মেডিসিন প্লাস আমার সাবজেক্টটা আসলে গ্যাস্ট্রো ছিলাম এক সময়। তো আর একটা জিনিস আমরা পাই, ইওসিনোফিলিক গ্যাস্ট্রাইটিস বলি আমরা, ইওসিনোফিলিক গ্যাস্ট্রাইটিস এটা। তো এই রোগীগুলো কিন্তু যাদের অ্যাটোপি থাকে, অ্যালার্জি থাকে বেশি, তাদের দেখা যায় যে ইনসুলিন কাউন্টটা বেশি থাকে, এবং এই রোগীগুলো পেটে একটা ক্রাম্পিং পেইন হয়, অনেক সময় ডায়রিয়া নিয়ে আসে। এবং নট অনলি দিস, আমরা বলি কিছু হেলমেন্থিয়াসিস থাকে, যেটা কৃমি জাতীয় রোগ, এগুলো কিন্তু এই জিনিসটাকে বাড়িয়ে দেয়। তো ইওসিনোফিলিক গ্যাস্ট্রাইটিস, ইওসিনোফিলিক কোলাইটিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। এটা ডায়াগনোস করা অনেক সময় কঠিন হয়ে যায়। তো কঠিন হয়ে যায়, এটা একটা অ্যালার্জির সাথে সম্পর্কযুক্ত। এখন আমরা কি রেসপিরেটরি ট্র্যাক্টের ডিজিজগুলো পাচ্ছি? আসলে প্রথম হচ্ছে কি কি রোগ এখন হচ্ছে। আমরা সবাই জানি যে ডেঙ্গি এখন হচ্ছে, যদিও এটা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন নয়, কিন্তু ডেঙ্গিতে কিন্তু আপনার একটু সর্দি কাশি থাকতেই পারে, কিছুটা ম্যানিফেস্টেশন কিন্তু এখন পাওয়া যাচ্ছে, রাইট। নাম্বার 2 হচ্ছে আমরা যেটা পাচ্ছি এখন, চিকুনগুনিয়াটা প্রচুর পরিমাণে পাচ্ছি। তো চিকুনগুনিয়া যেহেতু পাচ্ছি, চিকুনগুনিয়াটা যে আমাদের রিপোর্টটা যদিও নেগেটিভ আসে, অ্যান্টিবডিটা, এটাকে করতে হয় আপনার পিসিআর করতে হয়, আইডিএসে করা যায়, আমরা তারপরে এভারকেয়ারে করে। তো এটা যেহেতু একটু কস্টলি, আমরা সবার জন্য করি না এটা। তো এই চিকুনগুনিয়াটা আমরা পাচ্ছি, এটারও কিন্তু কিছু রেসপিরেটরি সিমটম থাকে। নট অনলি দিস, জিকা ভাইরাসও কিন্তু এখন পাওয়া যাচ্ছে। এই তিনটা হচ্ছে একটু অ্যাটিপিক্যাল। কমনলি যদি বলি, অলরেডি কিন্তু বলেছিলাম যে আমরা ফ্লু ভাইরাস যেটা থাকে, আমরা যেটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটাকে বলে থাকি, তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ইনফেকশনটা এখন প্রচুর পরিমাণে হচ্ছে। তো এইটার জন্য হচ্ছে আমরা যেহেতু আমরা এটা নিয়ে খুব বেশি বদার এই জন্য করি না, আমরা হাসতে হাসতে বলে থাকি ওষুধ খেলে 7 দিন, না খেলে 7 দিন। তো এই ক্ষেত্রে ট্রিটমেন্টটার ক্ষেত্রে আসলে কি তাই না, তা না। আমরা কিন্তু বারবার বলছিলাম যাদের আগে থেকে রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন ছিল বা রেসপিরেটরি ট্র্যাক্টে কোনো ডিজিজ ছিল, তাদের জন্য এই ফ্লুটা কিন্তু একটা ভয়াবহ বিপদের কারণ হয়ে যেতে পারে। সেই জন্য এই রোগীগুলোকে আমরা বলে থাকি আপনি একটা ভ্যাকসিনেশন নিয়ে নেবেন। এই যে শীতের সময়ের আগে প্রতিটা রোগীকে আমরা অ্যাডভাইস করি ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন পাওয়া যায়। যদি তারা রেসপিরেটরি ডিজিজ আরও বেশি থাকে, তখন আমরা নিউমোকক্কালের ভ্যাকসিনও আমরা দিয়ে থাকি। 2 ধরনের ভ্যাকসিন পাওয়া যায়, তাদের ভ্যাকসিনেশন ম্যান্ডেটরি। এখন হচ্ছে আপনার আমার জন্য এক্ষেত্রে কি, এটার ক্ষেত্রে আসলে দরকার নাই। ফ্লুতে আমরা কি করব, অনলি সিমটোমেটিক ট্রিটমেন্ট। জ্বর আসবেন, প্যারাসিটামল খাবো, আমরা জ্বর আসছে একটা অ্যান্টিহিস্টামিনিক খাবো, নাক দিয়ে পানি পড়ছে, যদি নাক বন্ধ থাকে নেজাল একটা ডিকনজেস্টেড ইউজ করব, যেন নাকটা খোলা হয়ে যায়। হয়তো হতে পারে সেটা আপনার জালিমেটাজলিন হতে পারে নর্মাল স্যালাইন হতে পারে, যাই ইউজ করি না কেন নাকটাকে খোলা রাখা দরকার। যদি কাশি থাকে তাহলে আমরা একটু ব্রঙ্কোডাইলেটর ইউজ করব। এখন এক্ষেত্রে একটা প্রশ্ন এসে যায়, স্টেরয়েড আমরা ব্যবহার করব কি না। স্টেরয়েডে আমরা অনেকেই আসলে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে এভিডেন্সও আছে, কতটুকু রেশনাল ব্যবহার হয় এটার এভিডেন্স আছে। নিউ ইংল্যান্ড জার্নাল একটা পাবলিকেশনে দেখা যাচ্ছে যে আপনি যদি 3 দিনের স্টেরয়েড খান, তখন এক্ষেত্রে দেখা যায় যে আপনি ওয়ার্কে আপনি আগে রিটার্ন করতে পারেন। কিন্তু আমি পার্সোনালি স্টেরয়েডটা এই জন্য দিই না, আপনি একটু খেয়াল করবেন, বাংলাদেশের সবচেয়ে বড় ডাক্তার হচ্ছে ফার্মেসির লোকটা বসে আছে সে, দ্বিতীয় বড় ডাক্তার হচ্ছে আজকে যে জ্বরের জন্য বা আজকে যে এই রোগটার জন্য যে আমি ট্রিটমেন্ট দিলাম, এই কাজটা আসলে আলমারির লকারের মধ্যে রেখে দেয়। 3 বছর পরে ওই রোগটা হলে সে ওইটাই ব্যবহার করা শুরু করে। দেখা যায়
স্টেরয়েডটা দিলে সবচেয়ে সে মজা পায় বেশি, তাড়াতাড়ি ভালো হয়ে যায়, এরপরে যে কোনো কারণে সে স্টেরয়েডটা খেতে শুরু করে। এবং স্টেরয়েডের জন্য যদি অনেক সময় অ্যাড্রেনাল ফেলিওর হয় তাহলে কিন্তু জীবন তাকে বরবাদ হয়ে যাবে। যে জন্য আমি পার্সোনালি খুব বেশি দরকার না হলে, যদিও একটা রিকমেন্ডেশন আছে অনেকেই দিয়ে থাকে বাংলাদেশে, আমি পার্সোনালি এই কারণে খুব ভয়। আমাদের দেশে তো আসলে রোগীদের সচেতনতার লেভেলটা এখনো সেই অপটিমাম লেভেলের না। এখানে আসলে অনেক ক্ষেত্রেই ইরেশনাল ইউজ হচ্ছে এবং ওভার ইউজও হচ্ছে। সেই ওভার ইউজের জন্য আমি আপনার কাছে ফিরে আসবো, স্যারের কাছে আসি যে স্যার কি কিছু যুক্ত করতে চান কিনা। স্যার যেটা বলছে সেটাই, যে আমাদের অনেক সময় সর্দি কাশি হয়ে যায়, তো যেটা বলছিলাম যে বিভিন্ন ওষুধ দেয় ফার্মেসির, অনেকে ডাক্তারের কাছে বা রেজিস্টার্ড চিকিৎসকের সঙ্গে না গিয়ে ভাবে যে ফার্মেসি থেকে ওষুধ কিনে খাই। ওষুধ খেয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক খেলেও কিন্তু পেটের পীড়া হতে পারে। তো সেক্ষেত্রে সতর্ক থাকতে হবে, আমরা ডাক্তারের পরামর্শ ছাড়া যেন কোনো ওষুধ। আমরা কিন্তু মেট্রোনিডাজোলের খুবই ইরেশনাল ইউজ দেখি, যে তারা হয়তো পেটে একটু লুজ মোশন হচ্ছে, ফার্মেসিতে গিয়ে একটা মেট্রো নিয়ে খেয়ে ফেলছে। এই কাজগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। আমাদের বিভিন্ন কারণে আমাদের অ্যান্টিবায়োটিক বেকারণে দেওয়া হচ্ছে, এটা যেন আমরা না করি। আলটিমেটলি কিন্তু আমাদের পেটের উপর প্রভাব পড়ছে এবং বিভিন্নভাবে পেটের পীড়া বা বিভিন্ন পেটের অসুখে আমরা আক্রান্ত হচ্ছি শুধুমাত্র আমাদের সচেতনতার অভাবের কারণে। আমরা ঠিকমতো যদি রেজিস্টার্ড ফিজিশিয়ান থেকে ওষুধ খেতে পারি তাহলে আমার মনে হয় এটা থেকে আমরা দূরে থাকতে পারি। আমি যদি বলি যে এখন তো আমাদের লাইফস্টাইল অনেক চেঞ্জ হয়েছে, আমাদের খাদ্যাভ্যাসে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে বিগত কয়েক বছরের কথা যদি বলি, এবং আমাদের ইয়াং গ্রুপ আছে যারা কিনা প্রচুর পরিমাণে জাঙ্ক ফুডে আসক্ত। তো এই পরিবর্তিত পরিস্থিতিতে এখন আপনারা পরিপাকতন্ত্রে ঠিক কি কি ধরনের অসুখগুলোকে বেশি পাচ্ছেন? হ্যাঁ, এটা যেটা বলেছেন যে বিভিন্ন জায়গায় স্ট্রিট ফুড, ফাস্ট ফুড এগুলো খুব পপুলার হচ্ছে, কিন্তু এগুলার গুণগত মান তো আমরা আসলে যাচাই করি না, বা আমাদের ওই ধরনের কোনো বডিও নাই যে এরা নিয়মিত পর্যবেক্ষণ করবে। তো সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে শীতকালে বিভিন্ন জায়গায় বিভিন্ন আপনি অ্যাডভার্টাইজ দেখবেন যে এখানে এই খাবার বিক্রি হচ্ছে, ওই খাবার বিক্রি হচ্ছে। তো এগুলা থেকে আমাদেরকে আসলে খুব সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। বিশেষ করে আমি স্ট্রিট ফুডের কথা বলবো, যে স্ট্রিট ফুড খুব পপুলার হচ্ছে এবং শীতকালে কিন্তু প্রচুর বিক্রি হচ্ছে। তো সেক্ষেত্রে আসলে সতর্কতা প্রয়োজন, যে ঠিকমতো হয়তো প্রিজার্ভ করছে না যে মাংসগুলো, হাঁসের মাংস খুব পপুলার শীতকালে, এই বিষয়ে সতর্ক থাকতে হবে যে ঠিকমতো প্রসেস করছে না, ঠিকমতো রান্না করছে না, বা যে ইনগ্রিডিয়েন্টস বা তেল বা মশলা ব্যবহার করছে সেগুলোও কিন্তু নিরাপদ না। তো সেক্ষেত্রে আমাদের সতর্কতা দরকার। যাদের পেটের সামান্যতম সমস্যা হয় এই সমস্ত খাবার খেলে, সেখান থেকে আমাদের নিরাপদ থাকতে হবে এবং আমাদের বাইরের খাবার বা স্ট্রিট ফুডের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। আচ্ছা, আমাদের সাথে ফোন একজন দর্শক আছে, আমরা ফোন কলটি নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে রহমান বলছি। জি, শুনতে পাচ্ছি। আমি করিম স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাই। জি স্যার, শুনতে পাচ্ছে আপনার প্রশ্ন। ইদানিংকালে আমরা প্রোবায়োটিক সম্বন্ধে অনেক কথা শুনি। আমি ওনার কাছে জানতে চাই আমাদের বাঙালি খাদ্যাভ্যাসে প্রোবায়োটিক কোনগুলো, এটা কিভাবে স্বাস্থ্যে উপকারে কাজে লাগে, এবং আমরা কি কি মেজার নিলে এই প্রোবায়োটিকের পরিমাণ আমরা আরো বাড়াতে পারি আমাদের খাদ্যাভ্যাসে, আর কি কি আবার অন্তর্ভুক্ত করলে এই সম্বন্ধে একটু বলবেন। আচ্ছা দর্শক, ধন্যবাদ। আচ্ছা, আমাদের সাথে আরেকজন দর্শক আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি টুটুল বলছিলাম সম্ভবত মার্কেটিং থেকে। আমি স্যারের কাছে প্রশ্ন ছিল যে বাজারে যে আমরা অহরহ দেখেছি যে স্লিমিং জুস গুলো বিক্রি করা হচ্ছে দেশি বিদেশি নামে, দেখা যাচ্ছে অনেক ডাক্তারও সাজেস্ট করতেছে চ্যানেল খুলে, এগুলো আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত, এর সাইড ইফেক্ট কেমন? আমি নিজেও নিতে চাচ্ছিলাম যে এগুলো আসলে কি দেখা যাচ্ছে 1 মাসের টাকা প্যাকেট দিচ্ছে, 10 কেজি পর্যন্ত ওজন লস হচ্ছে, 2 মাসের প্যাকেটে প্রায় 20 কেজি ওজন পর্যন্ত তারা লস করে দেবে, এই ধরনের গ্যারান্টি দিয়ে তারা এই জিনিসগুলো বিক্রি করতেছে। এটা আসলে কতটুকু স্বাস্থ্যসম্মত? আর হচ্ছে আমরা বাজারে যে অহরহ ইলেকট্রোলাইট ড্রিঙ্ক গুলো পাচ্ছি, বিভিন্ন নামি দামি কোম্পানি এমনকি ওষুধ কোম্পানিগুলো ইলেকট্রোলাইট ড্রিঙ্ক বিক্রি করতেছে, এগুলো আসলে কতটুকু যুক্তিযুক্ত স্বাস্থ্যসম্মত জানতে চাচ্ছিলাম। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ। খুবই সময় উপযোগী প্রশ্ন। প্রথম দর্শকের প্রশ্নটা ছিল যে প্রোবায়োটিক কিভাবে তারা ন্যাচারাল ফুড থেকে পেতে পারে, বা এটা আমাদের শরীরে কতটুকু ভূমিকা পালন করে। ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। প্রোবায়োটিক আসলে আমাদের খাদ্য তালিকার মধ্যে কিন্তু আছে। আমরা যদি টক দই খাই তাহলে কিন্তু প্রোবায়োটিকগুলো আমরা এমনি পেতে পারি, খুব বেশি প্রয়োজন নাই আপনাকে পয়সা দিয়ে কিনে খাওয়ার। আর প্রোবায়োটিক যে সবার প্রয়োজন হবে এমনও না। প্রোবায়োটিক কখন আমরা ব্যবহার করতে চাই? দীর্ঘদিন যদি পেটের পীড়া থাকে, বা আপনি যদি এমন কিছু অ্যান্টিবায়োটিক খেলেন যে আপনার পেটের স্বাভাবিক কিছু ব্যাকটেরিয়ার ক্ষতি হতে পারে, বা কোনো কারণে আপনার পেটের ইনফেকশন অনেক দিন ধরে চলমান,
তো এই ধরনের ক্ষেত্রে যে আমাদের সবার পেটেই কিন্তু কিছু জীবাণু থাকে যেগুলো আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়, সেই জীবাণুগুলো অনেক সময় পরিবর্তিত হয়ে যায়, জীবাণুর সংখ্যা কমে যায়। তো এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত প্রোবায়োটিক সাজেস্ট করি, বা কিছু কিছু ক্ষেত্রে অনিয়মিত বা কিছু ক্ষতিকর জীবাণু পেটের মধ্যে আসে। তো আমাদের দরকার কি যে আমাদের জন্য উপযোগী এবং আমাদের জন্য সহায়ক কিছু জীবাণু যেগুলো আমাদের পেটের স্বাভাবিক পরিবেশ এবং পেটের স্বাভাবিক চলাচলকে নিয়ন্ত্রণ করবে, সেক্ষেত্রে আমরা প্রোবায়োটিক ব্যবহার করি। এই প্রোবায়োটিকগুলো বিভিন্ন ওষুধ ফর্মে পাওয়া যায়, কিন্তু এগুলো অনেক ক্ষেত্রে ব্যয়বহুল। তো স্বাভাবিক ক্ষেত্রে যদি আমরা টক দই খেতে পারি তাহলে কিন্তু আমরা এই প্রোবায়োটিক পেতে পারি, এবং টক দই কিন্তু আপনি বাসায় তৈরি করতে পারেন। কাজেই আপনি দেখেন যে খুব অল্প সময়ে এবং খুব কম খরচে কিন্তু আমরা প্রোবায়োটিক খেতে পারি, এবং দেখা গেছে এই প্রোবায়োটিক কিন্তু পেটের জন্য ভালো। আর বাকি প্রশ্ন যেটা করছেন সেটা স্যার বলবেন। আচ্ছা, ওই যে স্লিমিং টি এবং বিভিন্ন ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আমরা দেখি সোশ্যাল মিডিয়ার কল্যাণে, তো সেটা নিয়ে আমাদের দর্শক জানতে চেয়েছেন যে আসলে এটা কতটুকু আমাদের জন্য ভালো কিংবা খারাপ। ধন্যবাদ। আসলে প্রথম হচ্ছে যে প্রশ্ন হচ্ছে যে আমরা চিকিৎসকদেরকে সবসময় বলি বাইরের দেশে যে জিনিসটা প্র্যাকটিস হয় সেটা হচ্ছে এভিডেন্স বেস মেডিসিন। এভিডেন্স বেস মেডিসিনের কতগুলো লেভেল থাকে, আপনার লেভেল এ বি সি ডি কতগুলো জিনিস থাকে। বাংলাদেশে একটা আসলে সত্যি আমরা বলি যে একটা আসলে হিরো রাজার দেশে, এখানে আসলে সব কিছু সম্ভব। আপনি দেখেন আমরা কিটো ডায়েটের মাধ্যমে কিন্তু ওয়েট কমানো যায়। কিটো ডায়েটের পরে যে প্রবলেমটা ক্রিয়েট হয়, দে আর প্রোন টু কোলেস্ট্রল লেভেল বেড়ে গিয়ে আমরা হার্টের প্রচুর রোগী পেয়েছি। এই রোগীগুলো লিভারে ফ্যাটি লিভার ডেভেলপ করে যাচ্ছে। এই কিটো ডায়েটের জন্য কিন্তু আপনার ক্যান্সার ডেভেলপ করতেছে। কিটো ডায়েট মানে কি, আমাদের যে রোগীটা ডায়াবেটিস হয়ে যাচ্ছে, ডায়াবেটিসটাকে আনকন্ট্রোল হয়ে যাচ্ছে, আনকন্ট্রোল হয়ে গেলে তখন ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস ডেভেলপ করে। দিস ইজ এ প্যাথোলজিক্যাল কন্ডিশন। এই প্যাথোলজিক্যাল কন্ডিশন তৈরি করে আপনাকে ওয়েটটা কমানো হচ্ছে। আমরা যদি বলি এফডিএ রিকমেন্ডেশন যে ওয়েট কমানোর জন্য আমরা কি ইউজ করতে পারি, আমরা যদি বলি ক্যাটাগরি 1 যদি বলি টিরাজেপটাইড আছে, একটা ড্রাগ আছে, একটু দামি ওষুধ আমাদের 3-4 হাজার টাকা পড়ে যায়। আমরা যদি সিমাগ্লুটাইড যদি ব্যবহার করি তাহলে আমরা করতে পারি। যদি তা না করি আমরা কি করতে পারি, অলিস্ট্যাট ইউজ করতে পারি, এটাও একটা এক্সপেন্সিভ ড্রাগ। কিছুটা ফেন্টিডামিন ইউজ করতে পারি, বিপ্রোপিয়ন ছিল একসময় ছিল, বাজার থেকে উঠে চলে গেছে। তাহলে কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগও আছে। এগুলো হচ্ছে আপনার এভিডেন্স বেস, এগুলো সারা বিশ্বের জন্য এটা যে এভিডেন্স বেস, এর বাইরে কোনো ড্রাগ দেওয়ার জন্য কোনো রিকমেন্ডেশন নাই। তাহলে কি হচ্ছে, বিভিন্ন রকমের গ্যারান্টি দেওয়া হচ্ছে। আমি যদি থাইরয়েডের ওষুধ খাই, থাইরক্সিন যেটা নামে পাওয়া যায়, যদি 4-5টা খাই তাহলে কিন্তু আমার কিন্তু শরীরে বার্ন হয়ে যাবে, আমি কিন্তু ওয়েট কমে যাবে। বা আমি যদি ওইভাবে করি, তো কথা হচ্ছে যে আমি পার্সোনালি বলবো যেটাতে এভিডেন্স নাই সেটা ইউজ না করাই ভালো। কারণ একটা ড্রাগ যখন বাজারে আসে আমাদের বলি যে কতগুলো লেভেল আছে, আমাদের পার করে আসতে হয় যে আমাদের এইটা 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 এটা একটা দেখার পরে একটা আমরা বলি যে পোস্ট মার্কেট সার্ভেলেন্স পর্যন্ত আছে। বেশ কিছু ড্রাগ, যেমন এনামুল বসে আছে, টেকাস্ট্রয়েড নামে একটা ড্রাগ আমরা খুব কমনলি ইউজ করতাম, খুব পছন্দের ড্রাগ ছিল আমাদের, একসময় আমরা ইউজ করতাম। দেখা গেলো যে ইউজ করার 4-5 বছর পর দেখা গেলো যেটা ক্যান্সার করে, এটা কিন্তু বাজার থেকে কিন্তু উঠে নিয়ে আসা হলো। এটা কিন্তু একটা খুব অদ্ভুত একটা ভালো ড্রাগ ছিল। তার মানে কিন্তু এই যে জিনিসগুলো এগুলো কিন্তু কোনো সার্ভেলেন্স নেই। আপনি যদি নিজের জীবনের ঝুঁকির বিনিময়ে আপনি যদি নিতে চান আপনি অবশ্যই নিতে পারেন, কিন্তু আমি বলবো যে একটা লেভেল যেটা চলে আসে এভিডেন্স, এটা রিসার্চ করে এস্টাবলিশ করে তারপরে আসলে তার বাইরে নয়, এর বাইরে নয়। সেক্ষেত্রে আমার পার্সোনাল ওপিনিয়ন হবে আমরা কারো প্ররোচনায় পড়বো না, নিজের বুদ্ধি আমি খাটাবো। যার সামান্য একটু আমরা ইন্টারনেটে অ্যাক্সেস আছে, আপনি ইন্টারনেটে চলে যান, ইন্টারনেটে গিয়ে দেখেন যে আমি কথাগুলো বললাম এটা সত্যতা কতটুকু, বা আরেকজন যে অ্যাড দিচ্ছে তার সত্যতা কতটুকু। যদি মনে করেন যে আপনার বিবেক আছে, আপনার বুদ্ধি আছে, আপনি যদি মনে করেন যে না তার কথার সত্যতা সত্য, তাহলে আপনি অবশ্যই আপনি গ্রহণ করবেন, আমার দিক থেকে কোনো বাধা নেই। কিন্তু সারা বিশ্বে যেটা এস্টাবলিশ নয়, তাহলে বাংলাদেশে এটা কেন এটা হতে যাবে? তাহলে এই জিনিসটার ব্যাপারে আসলে একটু আমাদের। এবং পাশাপাশি আরেকটা প্রশ্ন ছিল যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কগুলো আমাদের শরীরের জন্য কি আসলে কি বেনিফিশিয়াল কিনা? আসলে ভিতরে কতটুকু কি থাকে ওই জন্য আমাদের ইলেকট্রোলাইট যদি আমরা বলি প্রতিদিনই আমাদের কি দরকার, আপনি দেখেন একজন রিক্সা চালক, সে রিক্সা চালাচ্ছে, তার থেকে তো ইলেকট্রোলাইট বেশি দরকার হয় না। সে কিন্তু জানে তার, আপনি রিক্সা চালকের দিন গরমের দিনে দেখবেন তার শার্টটার পিছনের দিকে আপনি একটু তাকান, দেখবেন স্বাদের মধ্যে ছোপ ছোপ সাদা দাগ পড়ে আছে। দ্যাট মিনস কি, দ্যাট ইজ লবণ। তার মানে সে ঘামাচ্ছে, ঘামার জন্য লবণটা শুকিয়ে গিয়ে এটা সাদা সাদা দাগ হচ্ছে। সে কিন্তু দিন শেষে একজন রিক্সা চালককে আপনি জিজ্ঞেস করেন, আমি জিজ্ঞেস করেছি আপনি কী করেন, কারণ আমার জানার খুব আগ্রহ যে কেন তারা এত কষ্ট করছে, তারপর কেন পরের দিন রিক্সা কেমন করে চালে। আমি তো দুর্বল হয়ে যাই একদিন যদি একটু খেলাধুলা করি, রোদে হাঁটি। ওনারা প্রতিদিন কিন্তু স্যালাইন গ্রহণ করেন। তাহলে আপনি যদি ওই একটা যদি এসএমসির বা অন্য কোনো কোম্পানি যদি আপনি একটা স্যালাইন নেন যেটার দাম হচ্ছে 4-5-6-7 টাকা, ওটার মধ্যে একটা ব্যালেন্স, কারণ এই স্যালাইনটাই কিন্তু তৈরি করা হচ্ছে আপনাকে ডায়রিয়ার সময় জীবন বাঁচানোর জন্য।
তাহলে তো এটা থেকে তো ভালো ইলেকট্রোলাইট কিছু থাকতে পারে না। এটার মধ্যে পরিমিত আপনার গ্লুকোজ থাকে, যেটা না হলে সোডিয়াম অ্যাবজর্পশন হবে না। এটার মধ্যে ক্লোরাইড থাকছে, এটার মধ্যে দরকার মতো পটাশিয়ামও থাকছে। তো দিস ইজ এ ভেরি গুড ড্রাগ। এখন আমাদের সাথে ফোনে আরো দুজন দর্শক অপেক্ষা করছেন, আমরা ফোন কল নিয়ে আসছি। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আপনার নাম বলে প্রশ্নটি করুন। আমার নাম মহিদুল, আমি যশোর থেকে বলছি। জি জি, আমি স্যারের কাছে আমার প্রশ্ন, আমি প্রতি মাসে 2-3 বার গুঁড়ো কৃমির ওষুধ খাই, কিন্তু আমার কৃমি কমে না। আর আমি কোনো ডাক্তার দেখাই খাই না, আমি নিজের মতো করে ফার্মেসি থেকে কিনে এনে খাই। কিন্তু মাঝে মধ্যে যদি যাই হসপিটালে গেলে দেয় স্যাররা কৃমির ওষুধ, কিন্তু তাতেও খাইলে কমে না, এত পরিমাণ আমার গুঁড়ো কৃমি। কিন্তু স্যাররা যদি আমার একটু সাজেশন দিত। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আমাদের সাথে আরেকজন দর্শক আছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি একটু স্যার আবুল কালাম স্যারের সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমার আর্থ্রাইটিস আছে, কিন্তু আমার এই গরমের সময় আমি ভালো থাকি, শীতে আমার বেশ ব্যথা বেড়ে যায়। আমি এই ব্যাপারে কোনো ওষুধ খাচ্ছি না, ডায়াবেটিস আর প্রেশারের ওষুধ খাচ্ছি। এখন স্যারে আমাকে শীতের জন্য মানে কোন স্পেশাল ওষুধ খাওয়ার জন্য কি দর্শক ধন্যবাদ, আমরা ফোনের উত্তর নিব একটু ছোট্ট বিরতি। আচ্ছা স্যারের প্রশ্ন আছে। দর্শক আপনি আমাদের সাথে লাইনে আছেন? হ্যাঁ ভাই, আমি জয়েন্ট পেইনের কথা, আর্থ্রাইটিসের কথা যে বলছিলেন, আপনি কি লাইনে আছেন ভাই? জি জি, আমি লাইনে আছি। আচ্ছা, একটু জানতে চাচ্ছিলাম কোন গিরাতে ব্যথাটা আপনার? আমার ওই বিভিন্ন জয়েন্ট চেঞ্জ হয়ে যায় বিভিন্ন সময়। ঘুম থেকে ওঠার পরে বেশি হয় না দিন শেষে বেশি হয়? ঘুম থেকে ওঠার পরে বেশি হয়। আচ্ছা, তাহলে ঠিক আছে, আপনি থাকা, আমি কতগুলো জিনিস আপনাকে ধারণা দেবো, আমি পেয়ে যাবো, বলবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। প্রিয় দর্শক, স্বাস্থ্য কথা অনুষ্ঠানের পর্যায়ে একটি ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির পর আমাদের আলোচনার পরবর্তী অংশ নিয়ে ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতি শেষে আবার আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য বিষয়ক সরাসরি সম্প্রচার স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা শীতকালীন বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছি। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দেশে অত্যন্ত খ্যাতনামা দুজন চিকিৎসক। আমাদের আজকের আমন্ত্রিত অতিথি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রভিসি প্রশাসন এবং চেয়ারম্যান মেডিসিন বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। আমাদের সাথে আরও উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ এনামুল করিম, সহযোগী অধ্যাপক, গ্যাস্ট্রোএন্টারোলজি, জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল। প্রিয় দর্শক, আমাদেরকে সরাসরি ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাবার আগে আমাদের সাথে দর্শক ছিলেন, উনি কৃমির সমস্যায় ভুগছেন এবং উনি বললেন যে উনি চিকিৎসকের পরামর্শ ছাড়াই মাসে কয়েকবার সম্ভবত কৃমির ওষুধ সেবন করে থাকেন, তারপরেও কমছে না। এই বিষয়ে আপনার পরামর্শ কি? ধন্যবাদ দর্শক। আপনার মতো সমস্যা বাংলাদেশে অনেকেরই হয়। তো প্রথম আমি আগেও বলেছি, এখনো বলি, আপনারা যে কোনো সমস্যা যেগুলো সমাধান হচ্ছে না, একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। তবে আমি আপনাকে কিছু কথা বলি যে গুড়াকৃমি বলতে আমরা যা বুঝি, এটা কিন্তু সবসময় কিন্তু গুড়াকৃমি না। কারণ হচ্ছে আপনার মলদ্বারের আশেপাশে অন্যান্য অসুখেও কিন্তু এই একটা চুলকানির অনুভূতি হতে পারে। এটা অনেকেই গুড়াকৃমির ভাবে ভুল করে, কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আপনি একজন চিকিৎসককে আগে আপনার ওই মলদ্বারের আশেপাশে জায়গাটা একটু দেখান, যেখানে আসলে অন্য কোনো সমস্যা আছে কিনা। যাদের দীর্ঘদিন ধরে পাইলস থাকে, ফিশার থাকে বা অন্য কোনো সমস্যা, সে সমস্ত কারণেও কিন্তু সবসময় একটা চুলকানির অনুভূতি হয়। আমরা এটাকে গুড়াকৃমি হিসাবে সন্দেহ করি, এটা গুড়াকৃমি নাও হতে পারে। তো যদি গুড়াকৃমি হয়েই থাকে, আপনি নিয়ম মানবেন, আপনি যে ওষুধ আছে সেগুলো রেজিস্টারের পরামর্শ নিয়ে গ্রহণ করবেন, এবং সবচেয়ে ভালো হয় আপনি ওই জায়গায় হাত দিবেন না। ওই জায়গায় হাত দিলে যেটা হয় যে আপনার এই হাতের মধ্যে গুড়াকৃমির কিছু ডিম এগুলো থেকে যায় এবং এটা কিন্তু আর সরে না। এবং দেখা গেছে যে সাবান দিয়ে পরিষ্কার করলে অনেক সময় এইগুলো যায় না। তো ওখানে হাত না দেওয়াই ভালো, এবং যখনই আপনি খাবেন বা যেটাই করবেন সাবান হাত দিয়ে ভালো করে ধুয়ে করবেন। কারণ এই হাতের মধ্যে চুলকানোর পরে যে ডিমটা চলে আসে বা ওই যেটা থাকে, সেটা কিন্তু আপনার এরপর আপনি যাই খাবেন ওটা কিন্তু আবার পেটে ঢুকে যায়, ওটা আর ভালো হয় না। তাহলে দেখা যাচ্ছে যে আপনার থেকেই আপনার আবার ইনফেকশন ছড়িয়ে পড়ছে।
তো এক্ষেত্রে আমার সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে যে আপনি ডাক্তারের পরামর্শ নেন, আপনার মলদ্বারের জায়গাটা একজন বিশেষজ্ঞ চিকিৎসককে দেখান, মানে ওনার প্রপার ডায়াগনোসিস আসলে ডায়াগনোসিস দরকার আছে যে আসলে কি গুড়া কৃমি। আমি একটু যুক্ত করি যে আসলে চিকিৎসকের পরামর্শ ছাড়া যথেচ্ছভাবেও কি কৃমির ওষুধ খাওয়ার যৌক্তিকতা আছে কিনা, সেটা হয়তো বাংলাদেশের প্রেক্ষাপটে এটা খাওয়া যায়। আমরা স্কুলের বাচ্চাদেরকে দিই, যেহেতু আমরা অনেক সময় ঠিকমতো হাইজিন মেনটেন করতে পারি না, বাংলাদেশের প্রেক্ষাপটে খাওয়া খারাপ কিছু না। কিন্তু যাই হোক, যেহেতু আমাদের এই দর্শক বারবার আক্রান্ত হচ্ছেন এবং আপনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন। আপনাকে ধন্যবাদ। আমি দ্বিতীয় প্রশ্ন নিয়ে স্যারের কাছে আসছি যে ওনার আমাদের যে দ্বিতীয় দর্শক ছিলেন যে তার মাইগ্রেটরি জয়েন্ট পেইন এবং আর্থ্রাইটিসের সমস্যা বাড়ছে, শীতকালে ব্যথাটা বাড়ছে। আমরা একটু ফোন নিয়ে আসছি, আমাদের সাথে ফোন একজন দর্শক আছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আমি যেটা জন্য ফোন দিয়েছিলাম আসলে সেটা হচ্ছে যে আমি যখন গাড়ি চালাই তখন আমার চোখ দিয়ে পানি বের হয়। হ্যাঁ, তারপর হচ্ছে যে বসে থাকি আমি যখন বই পড়ি তখনও চোখ দিয়ে পানি বের হয়, মানে এটা কি একটা সমস্যা, আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি আসলে প্রথমটা থেকে একটু জাস্ট একটু অ্যাড করি। তো সেক্ষেত্রে ও যেমন বললো আসলে কি হাত তো দেবেনই না, নেক্সট হচ্ছে যে আমরা অনেক সময় করি কি এসব ক্ষেত্রে যদি দেখা যায় যে হ্যাঁ এটা আসলে কৃমিজনিতই সমস্যা, আর কোনো সমস্যা নয়, তখন আমরা কি বিভিন্ন গ্রুপ চেঞ্জ করি। বাংলাদেশে আমরা কমনলি আসলে দুটো ওষুধই খাই, অ্যালবেন্ডাজল খাই অথবা মেবেন্ডাজল খাই। এর বাইরেও আর কিছু ওষুধ আছে, আমরা অনেক সময় প্যারেন্টাল পামাইট আছে, আমাদের লিভামেসিলাস, যদিও এগুলো বড় কৃমির ক্ষেত্রে কাজ করে বেশি ভালো, অনেক সময় গ্রুপ চেঞ্জ করলেও দেখা যায় যে রোগীগুলো ভালো হয়ে যায়, আমরা গ্রুপ চেঞ্জ করে দেখতে পারি। নেক্সট হচ্ছে যে জয়েন্ট পেইনটাকে কেন জিজ্ঞেস করলাম যে আপনার কোন জয়েন্ট ইনভলভমেন্ট হয়। জয়েন্ট পেইনকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে আমরা বলি যে মেকানিক্যাল, আর একটা হচ্ছে ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন। ইনফ্ল্যামেটরি জয়েন্ট পেইন যে হয়, পেইনগুলো যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস বলি, এসিলি বলি, অথবা সোরিয়াটিক আর্থ্রাইটিস, অথবা অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিস, এর লট অফ আর্থ্রাইটিস আছে। সেই জয়েন্টগুলোতে আপনার যে প্রবলেমটা একটু খেয়াল করে দেখবেন আপনি, সাধারণত এই জয়েন্টগুলো ফুলে যায়। রিউমাটয়েড আর্থ্রাইটিসে সাধারণত ছোট জয়েন্টগুলো হয়, অ্যাঙ্কোলজিং স্পন্ডিলাইটিসে সাধারণত একটু লার্জ জয়েন্টগুলো হয়, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিসও লার্জ জয়েন্ট হয়, সোরিয়াটিকও হাতে চামড়ায় কিছু চেঞ্জ থাকে, এগুলো দেখে আমরা বুঝতে পারি জয়েন্টগুলো ফুলে যাবে। যদি আমি এই জয়েন্টটাকে তখন ধরলে প্রচণ্ড চাপ দিলে প্রচণ্ড একটা পেইন হবে। নাম্বার ওয়ান, এই রোগীগুলো সকালবেলায় ঘুম থেকে ওঠার পরে আধা ঘন্টা অ্যাটলিস্ট আপনি হাত পা ভাঁজ করতে, মুঠো করতে, সব করতে প্রচণ্ড কষ্ট হবে। আমরা এটাকে বলি মর্নিং স্টিফনেস। আপনি এগুলো একটু খেয়াল করবেন যেগুলো আছে কিনা। যদি এগুলো থাকে তাহলে একটা জিনিস। নেক্সট হচ্ছে আরেকটা হচ্ছে যে আমরা মেকানিক্যাল কি, যেমন আমি একপাশে কাঁধে বসে আছি, আমার অ্যাক্সিডেন্ট করে কোমরের হাড্ডিটার জয়েন্টটা সরে গেছে, আমার একটু পেইন হয় সবসময় বামপাটা অবস্থায়, আমি কিন্তু এখন একপাশে ঝুঁকে বসে আছি হাতে ভর দিয়ে। তো এইটা হচ্ছে মেকানিক্যাল, এটার জন্য আমার কিছু করার নেই। আমার অস্টিওআর্থ্রাইটিস, ওয়েট বেড়ে গেছে, হাঁটুতে ক্ষয় হচ্ছে, দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। এগুলোতেও কিন্তু একটু মর্নিং স্টিফনেস থাকতে পারে। তো সেটা সাধারণত কাজ করতে করতে ব্যথাটা বাড়ে, আর ওইটা হচ্ছে ইনফ্ল্যামেটরিতে কাজ করতে করতে ব্যথাটা কমে যায়। এই জন্য জিজ্ঞেস করলাম যে দিনের শুরুতে না দিনের শেষে। তো একটা হচ্ছে যে ওয়েট বেয়ারিং যেগুলো থাকে, তাহলে এই যে জয়েন্টগুলো মেকানিক্যালের জন্য কী ট্রিটমেন্ট, মেকানিক্যালের জন্য যদি আমি আবার বারবার বলছি, যদি এভিডেন্স বেস মেডিসিন হয় তাহলে হচ্ছে কি আপনাকে যে ওয়েট বিয়ারিং যে জয়েন্টগুলো আছে, প্রথম হচ্ছে ওয়েট রিডিউস করতে হবে। আপনাকে ওই জয়েন্টের জন্য কতগুলো স্পেসিফিক যে জয়েন্টটা ইনভলভড তার কতগুলো এক্সারসাইজ আছে সেগুলো মেনটেন করতে হবে। সেই জয়েন্টগুলোর কতগুলো পোস্চার আছে, যেটা পজিশন আপনি থাকলে জয়েন্টটা পেইনটা রিলিফ হবে, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে ওষুধ। যদি হাঁটুতে হয় আমরা কিছু সাপোর্টিভ কিছু মেডিসিন দিই, ক্যালসিয়াম দিই, অথবা আপনাদের গ্লুকোসামাইন বা সামথিং এলস দিই। এগুলো আসলে কতটুকু এভিডেন্স কতটুকু না এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি আছে। দিলে বেশ কিছু রোগী ভালো বলে, আমরা অনেক সময় ব্যবহার করি। এখন হচ্ছে ব্যথার ওষুধ। যদি বইকে ফলো করি, এভিডেন্স ফলো করি, এই অস্টিওআর্থ্রাইটিস বা মেকানিক্যাল পেইন, লো ব্যাক পেইন, এগুলোর জন্য মেজরিটি ক্ষেত্রে বই থেকে বলা হয় যে প্যারাসিটামল ইজ দ্য ড্রাগ অফ চয়েস, অথবা ট্রামাডল হাইড্রোক্লোরাইড। কারণ এই ওষুধগুলো আপনাকে লম্বা সময় খেতে হবে। তো লম্বা সময় পেইন কিলার খেলে আপনার এখানে একটা হয় কি কিডনি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, লিভারের ক্ষতি হয়, এবং এটা যদি দেখা যায় যে যেহেতু আমাদের এনামুল আছে, পাকস্থলিতে বিভিন্ন আলসারের তৈরি সৃষ্টি করে। এবং নট অনলি দিস, হার্টে যারা রোগী তাদের দেখা যাচ্ছে যে হার্টে পানির পরিমাণ বেড়ে গিয়ে হার্টের শ্বাসকষ্ট শুরু হতে পারে। নট অনলি দিস,
যে কোনো পেইন কিলার শীতের সময় আমরা আলাপ করছিলাম শ্বাসকষ্টকে বাড়িয়ে দিতে পারে, তাহলে দের ইজ লট অফ কমপ্লিকেশন, সেই জন্য এটা না দেওয়াই ভালো। আর হাঁটু যে ক্ষয় হয়ে গেছে, আমি রোগীদেরকে বুঝাই সবসময়, বাইরে চুলটা সাদা কলপ দিলেন, ভিতর থেকে কিন্তু সাদা চুল বেরোবে, উপরটা কালো, দেখতে আরও খারাপ দেখায়। তার থেকে আমার এই হাঁটুটা তো ভালো হবে না, এটাকে ভালো রাখার চেষ্টা করতে হবে। একটা যখন প্যান্ট ছেড়ে যায় আমরা কী করি, একটু জোড়াতালি দিই, এই জোড়াতালি দিয়ে চালাতে হবে, পেইন কিলারটা অ্যাভয়েড করবো। বাট ইনফ্ল্যামেটরি আর্থাইটিস যদি আপনার হয়ে থাকে, সেক্ষেত্রে কী হবে, নামই তো হচ্ছে ইনফ্ল্যামেশন, এখানে ইনফ্ল্যামেশনটাকে হোল্ড করতে হবে, না হলে জয়েন্টটা ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাবে। সেক্ষেত্রে এনএসআইড ইজ দ্য ড্রাগ অফ চয়েস, এক্ষেত্রে আপনি এনএসআইড খেতে হবে। সাথে আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি ইয়েস ইট ইজ ইনফ্ল্যামেটরি আর্থাইটিস, কোন ধরনের আর্থাইটিস, এক আর্থাইটিসের এক ধরনের ডিজিজ, মানে সেই অনুযায়ী উনার ডায়াগনোসিস করে আসলে ট্রিটমেন্ট প্ল্যানটা হবে। আপনার জন্য সহজ উপায়, একটা সিবিসি করে নেন, সিআরপি করে নেন। যদি সিবিসি সিআরপি নরমাল থাকে, আপনি ধরে নেন এটা মেকানিক্যাল আর্থাইটিস, আপনি এক্সারসাইজগুলো করেন, গরম সেক দেন, আর সাথে আপনার প্যারাসিটামল। এখন আপনার প্রশ্ন ছিল শীতের সময় কেন বাড়ে, গরমের সময় আবার হয় না, তার মানে এটা ইন্ডিকেট করে আপনার এটা মেকানিক্যাল আর্থাইটিস। শীতের সময় কেন বাড়ে, শীতের সময় মাসেলগুলো কিন্তু স্টিফ হয়ে যায়, মাসেলগুলো কিন্তু কন্ট্রাকশন হয়ে থাকে। আপনি দেখেন হাত পা নড়াতে গেলে সকালবেলায় মনে যেন জমে আসে, আমাদের এই জয়েন্টের চারপাশে কতগুলো লিগামেন্ট থাকে, মাসেল থাকে, অনেক কিছু থাকে, সবগুলো স্টিফ হয়ে থাকার জন্য শীতের সময় যে কোনো ব্যথা, যেমন এই চিকুনগুনিয়ার ব্যথাগুলো এখন শীতের সময় কিন্তু প্রচুর বেড়ে যাচ্ছে, তাহলে শীতের সময় যে কোনো পেইনের ধর্মই হচ্ছে আপনার বেড়ে যাবে, সকালবেলায় ঘুম থেকে ওঠার পর অনেক বেশি থাকবে। তো শীতের জন্য এই জন্য যদি আমরা বলি যে ক্রনিক পেইন থাকে, গরম স্যাকটা যদি দেই, আমরা এক্সারসাইজটা করি, তাহলে দেখবো যে আমরা শুধু প্যারাসিটামল অথবা ট্রামাডল হাইড্রোক্লোরাইড এগুলো, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে একটু বাড়িয়ে দিয়ে চাইলে এই ধরনের পেইনটাকে অ্যাভয়েড করা যায়। এন্ড এক্সারসাইজ, দ্যাট মিন্স আপনারা যদি নিজে না পারেন ফিজিওথেরাপি সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি নিতে। আচ্ছা, আমাদের সাথে পরবর্তী যে দর্শক ছিলেন তার প্রশ্নটা ছিল উনি সম্বন্ধে মোটরসাইকেল চালানোর সময় চোখ থেকে পানি পড়ে, সেটা বলছিলেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রথম প্রশ্ন হচ্ছে, আমরা চোখের ডাক্তার না, চোখ আলাদা বিষয়, তবু আমি বলবো এটা মোস্ট লাইকলি আপনার চোখে কোনো অ্যালার্জির প্রবলেম আছে আপনি যখন এটা করেন, অথবা আপনি যখন বললেন পেপার পড়েন, টিভি দেখেন, তখন আপনার চোখ থেকে পানি পড়ে, আপনার একটু অ্যালার্জি আছে কিনা দেখেন, বাইরে চালানোর সময় সানগ্লাস ব্যবহার করেন, প্লাস আপনার মনে হয় চশমার ব্যবহার লাগবে, চশমা মনে হয় স্ট্রেস পড়তেছে, চশমা পাওয়ার জন্য সেটা উনি একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন। স্যার আপনাকে ধন্যবাদ। আমি একটু স্যারের কাছে আসি, যে এখনকার সময় ওবেসিটি এবং ফ্যাটি লিভার এই দুটো শব্দের সাথে আমরা খুবই পরিচিত, এবং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে প্রতি বছর ওবেসিটি এবং ফ্যাটি লিভারের রোগীর সংখ্যাটা বাড়ছে, তো এই বিষয়ে আপনি কি বলবেন? ধন্যবাদ আপনাকে। ফ্যাটি লিভার নিয়ে খুব আলোচনা হচ্ছে, আমরা যখনই আল্ট্রাসাউন্ড করতে যাই তখনই একটা ফ্যাটি লিভার একটা মন্তব্য আসে আল্ট্রাসাউন্ডে, এবং আমরা আতঙ্কিত হই। আতঙ্কিত হওয়ার কিছু নাই, ফ্যাটি লিভার একটা মেটাবলিজমের ডিজিজ, সাধারণত ডায়াবেটিস রোগীদের এটা কমন। তো সেক্ষেত্রে আসলে সুনির্দিষ্ট কিছু আমাদের প্রোটোকল আছে যেটা দিয়ে আমরা ফ্যাটি লিভার চিকিৎসা করি। তো সারা পৃথিবীতেই কিন্তু আসলে ফ্যাটি লিভারের কোনো সুনির্দিষ্ট ওষুধ এখন পর্যন্ত আসলে কোনো অনুমতি নাই, তবে বিভিন্ন দেশে বিভিন্ন ওষুধ প্রয়োগ করা হয়, আমাদের দেশেও কিছু ওষুধ আছে। সবচেয়ে ভালো হচ্ছে আপনি যদি ওজনটা নিয়ন্ত্রণ করতে পারেন, আপনার খাদ্যাভ্যাস পরিবর্তন করতে পারেন, তাহলে ফ্যাটি লিভার আপনার জন্য তেমন কোনো সমস্যার কারণ হবে না। কারণ ফ্যাটি লিভার যদি আপনি নিয়ন্ত্রণ না করতে পারেন, এটা থেকে পরবর্তী পর্যায়ে লিভারের আরও মারাত্মক অসুখ, সিরোসিস, এমনকি কখনো কখনো ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের নিয়ম মেনে চলতে হবে। আপনার ওজনটা একটু, যদি ওজন বেশি থাকে ওজন কমাতে হবে। খাদ্যাভ্যাস, কারো আছে জাঙ্ক ফুড খাওয়ার অভ্যাস, কারো অত্যন্ত কনসেন্ট্রেটেড ফ্যাটযুক্ত গরুর মাংস বা খাসির মাংস বা এগুলো আবার ফাস্ট ফুড খাওয়ার অভ্যাস থাকে, সেগুলো দূর করতে হবে। প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, তাহলে আমার মনে হয় ফ্যাটি লিভার থেকে আমরা মুক্তি পেতে পারবো বা নিয়ন্ত্রণে রাখতে পারবো। অনেক সময় আমরা কিন্তু দেখি যে পেশেন্টের ওজন হয়তো খুব বেশি না, মানে তিনি হয়তো ওবেজ না, কিন্তু তারপরে তার ফ্যাটি লিভার। হ্যাঁ, এটা হতে পারে। সেক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে তার হিডেন কোনো ডায়াবেটিস আছে কিনা বা ডায়াবেটিস হচ্ছে, এই জন্য আমাদের যথেষ্ট পরীক্ষা নিরীক্ষা করতে হবে। তার রক্তের চর্বির মাত্রাটা কেমন এটা দেখে নিতে হবে, এবং আরেকটা পরীক্ষা হচ্ছে ফাইব্রো স্ক্যান, সেটা দেখে আমরা আসলে আরেকটু সুনির্দিষ্টভাবে জানতে পারবো যে তার আসলেই ফ্যাটি লিভার কিনা। অনেক সময় দেখা যাচ্ছে আল্ট্রাসাউন্ডে ফ্যাটি লিভার বলছে, কিন্তু আমরা যখন আবার সুনির্দিষ্ট পরীক্ষা ফাইব্রো স্ক্যান করি, সেক্ষেত্রে কিন্তু আসলে ওই লেভেলের ফ্যাটি লিভারটা আমরা পাই না। তো সেক্ষেত্রে আসলে বিশেষজ্ঞের পরামর্শ দরকার, এবং আসলে ফ্যাটি লিভার তার কতখানি আছে সেটা আরেকটু ভালো করে জেনে নিতে হবে। আমাদের যেমন স্থূলকার কারণেও ফ্যাটি লিভার হতে পারে, অনেক সময় পারিবারিক কারণেও কারো চর্বির তারতম্য থাকে, সেক্ষেত্রেও ফ্যাটি লিভার হতে পারে। যাই হোক, যেটাই হোক, সচেতনতা দরকার। মানে পরিবারে অনেকের হিস্ট্রি থাকে, দেখা যাচ্ছে যে তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভদের মধ্যে আমাদের আছে, সচেতনতা দরকার হবে। তবে ঠিকমতো যদি জীবনযাত্রার আমরা নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে ফ্যাটি লিভার আমরা নিয়ন্ত্রণ করতে পারবো আশা করি। আচ্ছা,
জীবনযাত্রার কথা তো স্যার উঠে আসছে, আমরা যত সহজে বলি যে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, আমাদের খাদ্যাভ্যাসটা নিয়ন্ত্রণ করতে হবে, আসলে কি মানে বাস্তবে এতটাই সহজ এই কাজগুলো, বা তখন আপনারা রোগীদেরকে কিভাবে কাউন্সেলিং করেন? আচ্ছা দেখেন, আমি কিন্তু মোটা মানুষ একজন, কিন্তু আমার কিন্তু কোলেস্ট্রল নাই, এগুলো কিছু নেই, ডায়াবেটিস নেই আলহামদুলিল্লাহ। একটা যে ওর সাথে আমি একটু অ্যাড করতে চাচ্ছি, আপনি একটা প্রশ্ন করেছিলেন, ওইটার উত্তরটা আমি একটু দিয়ে দিই। যে শুকনা যারা তাদেরকেও দেখা যায়, এটা একটা টার্মই আছে না, বলা হয় লিন ফ্যাটি লিভার ডিজিজ। এটা কেন হয় বাংলাদেশে খুব কমন, এটা হচ্ছে ভাতের জন্য ভাতের জন্য ভাতের জন্য, আর কিছু নয়। তো আমি যে লোকটা রিক্সা চালায়, যে লোকটা গ্রামের মানুষ, যে পারে না আপনার এই যে 1000 টাকা দিয়ে 1500 টাকা দিয়ে খাসির মাংস কিনে খেতে, তার আবার চর্বি হবে কেমন করে? একটা বিএফসির বার্গারের দাম হচ্ছে আপনার 300-400 টাকা, সে সারাদিনে আয় করে 500 টাকা বার্গার খাবে কেমন করে? সে জাঙ্ক ফুড খাবে কেমন করে? তার ফ্যাটি লিভারের কারণটা হচ্ছে শুধু ভাত। তো ভাতটাকে বলা হয়, আমরাকে বলা হয় কয়টা জিনিসকে বলা হয় যে আপনার হোয়াইট পয়জন বলা হয়। হোয়াইট পয়জন একটা হচ্ছে সুগার, চিনি, আর একটা কেউ কেউ হোয়াইট পয়জন ভাতকেও বলে থাকে, ভাত কিন্তু হোয়াইট পয়জনও বলে থাকে। তো সুগারটা হচ্ছে হোয়াইট পয়জন বলছি, কিন্তু আমি বিষ, সাদা বিষ। চিনি হচ্ছে সাদা বিষ, কেউ কেউ ভাতকেও বলে থাকে, যে অতটা না, কিন্তু সেই জন্য আপনি যদি চিনিটাকে বাদ দিতে পারেন, আপনি যদি ভাত খাওয়াটাকে পরিমিত করতে পারেন, আপনি সাদা ভাতটা না খেয়ে যদি ব্রাউন চালটা খান, তাহলে কিন্তু এই জিনিসটা কমে যায়। আর সাথে হচ্ছে যে বলছিল যেটা রেগুলার এক্সারসাইজ। এখন আসেন আপনি সম্ভব কিনা? ইয়েস, এটা সম্ভব। যেমন আমি যদি বলি, আমাকে অফিস করতে হয় 8টা থেকে 4টা পর্যন্ত, আমি প্রায় অফিসই করি, বাসায় যাই 4টায়, 5টায় চেম্বারে বসি, রাত্রে আসি 12টা, আমি হাঁটবো কখন? এইটার জন্য কিন্তু এখন কিন্তু সহজ করে দিয়েছে। যারা ব্যস্ত বেশি তাদের জন্য আগে আমরা বলতাম সপ্তাহে 5 দিন 30 মিনিট করে আপনি ব্রিস্ক ওয়াকিং করতে হবে আপনাকে, এটা কিন্তু এখন সহজ করে দিয়েছে। আপনি 10 মিনিট করে 3বার হাঁটেন, ওকে ফাইন, হয়ে গেল। আচ্ছা, নেক্সট হচ্ছে খাবার। আপনি ভেজিটেরিয়ান হয়ে যান, আপনি শাকসবজি যত খান, এটা হচ্ছে আল্লাহর নিয়ামত আমরা বলি। এনামুল বসে আছে, নট অনলি দি শাকসবজি, শুধু তাই নয়, এটা আপনাকে কোলেস্ট্রল কমায়, এটা যদি বলি ব্লাড প্রেশার কমায়, নট অনলি দিস, এটা কোলোরেক্টাল ক্যান্সারকে প্রিভেন্ট করে, এটা ক্যান্সারকেও প্রিভেন্ট করে। তাহলে শাকসবজিটার প্রতি যদি আমরা যদি ভেজিটেরিয়ান হয়ে যাই, তাহলে ভেরি গুড থিং। আপনি যদি বলি যে ফ্যাটের কথা যদি আমরা বলি, ফ্যাটের মধ্যে যদি বলি, আমি সবসময় আমার ছাত্রদেরকে পড়াই যে গরুর মাংস, খাসির মাংস 1000 টাইমস বেটার দ্যান এ বার্গার। কেন? কারণ কি, বার্গারের মধ্যে থাকে যে জিনিসটা, সেই ফ্যাটি অ্যাসিডটাকে নাম বলে ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ট্রান্স ফ্যাটি অ্যাসিড একটা ভেজিটেবল অয়েল, এটাকে উচ্চ চাপ, উচ্চ প্রেশারে এটাকে আপনাকে কনভার্ট করা হয়, যেমন ডালটা জাতীয় জিনিস, এটা কিন্তু একটা ভেজিটেবল অয়েল। নারকেল তেল দেখেন শীতের সময় কি হয়, আপনার গরমের সময় পানি থাকে, শীতের সময় শক্ত হয়ে সাদা হয়ে যায়, তার মানে টেম্পারেচারের জন্য। তার মানে এই যে জিনিসটা যেটা, এইটাই এরকমভাবে করা হয়। আপনি দেখেন একটা বার্গার আজকে কিনে রেখে দেবেন, 3 দিন পরে দেখবেন টেবিলে এটা ইনট্যাক্ট, নষ্ট হচ্ছে না, ওটা এমনভাবেই তৈরি করা। আপনি আজকে গরুর মাংস রান্না করবেন, দুপুরে রেখে দেবেন, পরের দিন তুলতে ভুলে গেলেন ফ্রিজে, দেখবেন যে শীতের দিনও নষ্ট হয়ে যাচ্ছে। তার মানে কি, গরুর মাংসের যে ফ্যাটি অ্যাসিডটা, এই ফ্যাটি অ্যাসিডটা মানে ফ্যাটটা এই ট্রান্স ফ্যাটি অ্যাসিডের থেকে ভালো। তার মানে আমি বলবো না যে গরুর মাংস আপনি খেতে থাকেন, আপনি বলবেন যে তার থেকে ভালো। তার মানে এই ফুডগুলো যদি আমরা বাদ দিই, এটা চাইলে কিন্তু বাদ দেওয়া সম্ভব। আপনি ঠিক আছে, একটা খাচ্ছেন অফিসে বসে, আপনি একটা বার্গার খাচ্ছেন, খেতে হবে, আপনার এখন কিছু করার নাই, আপনি মিউনিসটাকে সব ফেলে দেন, ফেলে দিয়ে ওই রুটিটা খান, ভিতরের মাংসটা খান, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে আপনার। ভাজা পোড়া যতটুকু সম্ভব আপনি অ্যাভয়েড করেন। আপনি যদি মনে করেন যে আমি তেল খাবো, কোন তেলটা খাবো? তেলের মধ্যে বেস্ট হচ্ছে যেটা আমরা বলি যে অলিভ অয়েল, ভেরি গুড থিং, সানফ্লাওয়ার অয়েল ইজ ভেরি গুড থিং, কিন্তু এই দুটো তো এক্সপেন্সিভ। এখন প্রশ্ন হচ্ছে, তা যদি না হয়, আমরা মাস্টার্ড অয়েল খেতে পারি, আমরা কিন্তু খেতে পারি সয়াবিন অয়েল খেতে পারি, কিন্তু পাম অয়েলটা কিন্তু খারাপ। মাস্টার্ড অয়েলের ব্যাপারে কিছু একটু ঝামেলা আছে, প্ল্যাটেট ওখানে একটু ঝামেলা আছে আবার, তারপর আমরা ওভারঅল আমরা এগুলো কিন্তু খেতে পারি, এগুলো কিন্তু হার্টের জন্য ভালো। আমরা যদি এই তেলটাকে চয়েস করি। আর একটা তেলের কথা বলা হয় খুব ভালো, সেটা হচ্ছে কোকোনাট অয়েল। আমাদের বাংলাদেশে কিন্তু এটা পাওয়া যায় না, শ্রীলঙ্কায় কিন্তু ওরা কিন্তু কোকোনাট খুবই জনপ্রিয় হয়। শুধু তাই না, ওরা যে প্যানক্রিয়াটাইটিস রোগীর জন্য কোকোনাট ইজ ভেরি গুড ড্রাগ একটা বলি, তা এটা বাংলাদেশে সম্ভব নয়। তাহলে এই তেলগুলো যদি আমরা খাই, এগুলো হচ্ছে হেলদি তেল, কিন্তু আবার খেতে হবে, কিন্তু পরিমিত খেতে হবে। আমরা যদি বলি খাবারের মধ্যে যদি আমরা যদি একটু যদি ফলমূলটাকে নিয়ে আসি, আমাদের হাতে সময় একেবারেই শেষ, আমরা শেষ করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যারকে বলবো যে একদম এক লাইনে আমাদের দর্শকদের জন্য কি কোনো পরামর্শ দিবেন কিনা? ধন্যবাদ। দর্শকদের জন্য একটা কথাই বলবো যে আপনারা পেট লিভার নিয়ে খুব বেশি চিন্তা না করে, আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে স্যার অনেক কথা বলেছেন যে আমরা যদি নিয়ন্ত্রিত জীবনযাপন করি এবং খাদ্যাভ্যাস যদি ঠিক মতো করি, তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই ভালো থাকতে পারবো। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আমাদের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক অনেকগুলো গুরুত্বপূর্ণ পরামর্শ আপনাদেরকে দিয়েছেন। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।